করার চেষ্টা করি। যারা আমন্ত্রিত অতিথি থাকেন তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত জানান, বিশ্লেষণ করেন, খবর প্রত্যাশার কথা জানান, বিভিন্ন বিষয়ে তাগিদ দেন। আজ আমাদের সঙ্গে দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত আছেন তিনজন অতিথি। পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক ও সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাইকমিশন দিল্লি। আছেন শোভাষ সিংহ রায়, সম্পাদক, বাংলা বিচিত্র। একই সঙ্গে তিনি রাজনীতি বিশ্লেষক। আছেন ডক্টর কামরুল হাসান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মাঝরাতের আয়োজনে। আলোচনায় যাব কয়েকটি শিরোনাম প্রধান খবর একটু জানাতে চাই, যেগুলো নিয়ে আলোচনা করব আজকের আয়োজনে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সোচ্চার বিএনপি, সংসদ ভবনের সামনে দলীয় এমপিদের মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীকে 20 দলীয় নেতাদের চিঠি। বাসে হাফ পাসের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে আজও মানববন্ধন, শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাই। বিশ্ব টেলিভিশন দিবস গেল, সে বিষয়ে আমরা আলোচনা করতে চাই। টেলিভিশনের অবস্থান আসলে কোথায়, কি কি চ্যালেঞ্জ আছে, দর্শক হিসেবেই বা প্রত্যাশা কি থাকছে টেলিভিশনের কাছে। শুরু করব ডক্টর কামরুল হাসান আপনাকে দিয়ে। ডক্টর কামরুল হাসান, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা আজকে সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন এবং তারা বলেছেন যে যদি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার এই দাবি মানা না হয় তাহলে তারা সংসদ থেকে পদত্যাগ করবেন। একই সঙ্গে 20 দলীয় জোটের পক্ষ থেকে, নেতাদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে যাতে করে ব্যবস্থা নেওয়া হয়। কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক সহ দর্শককে। আমি যেভাবে দেখছি বিষয়টা সেটা হচ্ছে এবং খালেদা জিয়াকে একজন সিনিয়র সিটিজেন হিসেবে প্রথমে দেখতে চাই এবং তার একটি বিশেষ পরিস্থিতি আছে, উনি কারাবন্দী আছেন এবং প্যারোলে উনি ওই একটা বিশেষ পরিস্থিতিতে চিকিৎসা নেওয়ার জন্য বাসায় আছেন। প্রশ্ন হচ্ছে যে একজন নাগরিক হিসেবে চিকিৎসা পাওয়ার যে অধিকার এটা সকলেরই আছে এবং খালেদা জিয়া সহ একজন দরিদ্র চাষা বসা রাস্তার মানুষ সবারই আছে। সেই ব্যক্তিটি যদি বৃদ্ধ হয় সেক্ষেত্রে চিকিৎসার দাবিটা ভিন্ন রকম। এবং খালেদা যেহেতু 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি একটা দলের চেয়ারপারসন এবং ওনার বিশেষ পরিস্থিতি আছে, শারীরিক অবস্থা ভালো নেই, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই বিষয়ে একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো হবে। আমরা আসলে এমনিতেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেটি সরকারের পক্ষ থেকে যেটি এর মধ্যে বলা হয়েছে, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে বলেছেন যে তার জায়গা থেকে যতটুকু করার নির্বাহী ক্ষমতা হিসেবে তিনি তার সর্বোচ্চটুকুই করেছেন এবং যে অবস্থায় তিনি আছেন এখানে তো থাকার কথা না, সরকার চেয়েছে বলেই সেটা আসলে পারা গেছে। তো এর বাইরে খুব বেশি কিছু করার নেই। মানে প্রধানমন্ত্রী যা বলেছেন এবং যেটুকু পদক্ষেপ নিয়েছেন নিশ্চয়ই ইতিবাচক একটি অংশ রয়েছে, কিন্তু এটা দিস ইজ নট দি হোল স্টোরি। আসলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তার যে সহযোগিতা সেটা আসলে পূর্ণাঙ্গ রূপভাবে বাস্তবায়ন হবে যদি সত্যিকার অর্থে তিনি চিকিৎসাটা পান, সেটা দেশে যদি সম্ভব হয় সমস্যা নেই। কিন্তু যেহেতু ডাক্তাররা বলছেন এবং আমি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি, এটা কতটা সঠিক জানি না এবং আমি ডাক্তারও নই, কিন্তু সেখানে যেটা দেখেছি প্রচার করা হয়নি পুরনো একটা জটিল রোগ যেটা ওনার ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস, এই ধরনের একটি রোগে তিনি আক্রান্ত আছেন। পুরনো আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসের সমস্যা, চোখ, এমনকি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ফলে যে পুরনো রোগগুলো সেগুলো খুব গভীরভাবে তাকে ক্ষতিগ্রস্ত করছে। ডাক্তারদের অভিমত আর একটি হচ্ছে যে যেটা বললাম ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস, সেটা তো খুবই দুরারোগ্য ব্যাধি এবং সেটা ফ্যাটি লিভার থেকে হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে। তো ওটার যে চিকিৎসা আমি যেটা দেখেছি, স্টেম সেল ট্রান্সফরমেশন থেরাপি প্রয়োজন অথবা লিভার ট্রান্সপ্লান্ট করা। আপনি বলছেন দণ্ডিত ব্যক্তি হওয়া সত্ত্বেও এভাবে চিকিৎসা পেতে পারেন তিনি, মানে এটা আমি যেটা বলছি, আমি যে পয়েন্টটা বলতে চাই যে রোগের আসলে তীব্রতা এবং সেটা কিভাবে সুরাহা করা যায়, কিভাবে চিকিৎসা করা যায়, সে বিষয়টা আসলে ডাক্তারের অভিমত। তো আমি যেটুকু জেনেছি এটা যদি বস্তুনিষ্ঠ হয় তথ্যটা, তাহলে চিকিৎসা আসলে পাওয়ার ওনার অধিকার আছে এবং স্বাধীন মালিক। অনেক ধন্যবাদ। আমি একটু শুনে আসি। আমি একটু ফরিদ হোসেনের কাছ থেকে শুনে আসছি। ফরিদ হোসেন, ডক্টর কামরুল হাসান যেটা বলছিলেন কতটা একমত আপনি? যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকেই বলছেন যে এটিকে নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে, কিভাবে আপনার কি মনে হয় আসলে এই বিষয়টি কোন দিকে গড়াচ্ছে? একটা জিনিস তো খুবই পরিষ্কার, সেটা হচ্ছে যে এটা তো নিয়ে রাজনীতি হচ্ছে
এটা নিয়ে রাজনীতি হচ্ছে। এখন রাজনীতিটা আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে বিএনপি একটা নানান দিক থেকে একটা চাপ সৃষ্টি করছে সরকারের উপরে, এবং তাদের এই মূল সুরটা তাদের এই চাপ সৃষ্টি করার ব্যাপারে সেটা যতটা না আইনি, তার সাথে বেশি হচ্ছে যে এটা একটা মানবিক দৃষ্টিতে জিনিসটাকে দেখা হোক, এবং সেটা তারা স্পষ্টতই বলছে। এমনকি খালেদা জিয়ার যে উকিল আইনজীবী তিনিও বলছেন যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে একটা ভূমিকা পালন করতে পারেন। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রশ্নে তিনি খুব পরিষ্কার করেই বলেছেন যে তিনি যেটুকু করেছেন তার হাতে যেটুকু ক্ষমতা ছিল, নির্বাহী ক্ষমতা, তিনি তার সবটাই করেছেন, এবং এর বাইরে তার আর কিছু করার নেই। এর পুরোটাই হচ্ছে গিয়ে বাকিটা হচ্ছে আইনের ব্যাপার। এখন আইন কি বলে সেটা কিন্তু পরিষ্কার, সেটা আমি নিজেও পড়ে দেখেছি। 401 ধারার কথা বলা হচ্ছে সিআরপিসি, সেখানে কিন্তু পরিষ্কারই বলা আছে যে এখানে দিতে পারেন সরকার এই ধরনের ক্ষেত্রে, কিন্তু শর্ত সাপেক্ষে বা শর্তহীন ভাবে। এখানে তো সরকার একটি শর্ত দিচ্ছে এই জায়গায় যে বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে প্যারোল নয় ঠিক, তাকে যেটা হচ্ছে তার দণ্ডটাকে স্থগিত করা হয়েছে, এবং যাতে তিনি জেলের ভিতরে না থেকে বাইরে এসে চিকিৎসা নিতে পারেন, তার বাসায় থাকতে পারেন। এবং সেই কথাটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পরিষ্কারভাবে যে আমি তো সেটুকু তাকে করেছি। মানবিকতার দিক থেকে যদি বলেন, তার যে ইতিহাস, বিএনপির যে ইতিহাস, এবং সেই বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে একের পর এক যে কাজগুলো তারা করেছেন এগুলোকে অপকর্মই বলা চলে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং তাকে হত্যা করার প্রচেষ্টা সহ এত কিছুর পরও আমরা তো তাকে করেছি, আমরা তো অনেক দূর এগিয়ে গেছি, মানবিকতার কাজটি সেটা করেছি, এবং এই ব্যাপারে তো দ্বিমত থাকার কোনো কারণ নেই, তিনি তো করেছেন, এবং এর বাইরে তিনি করতে পারছেন না, এটি হচ্ছে গিয়ে কথা। এবং সেখানে একটা আজকে বিএনপি এবং তার সঙ্গে যারা অন্যান্য কিছু দল, তার মিত্র দল আছে, তারা এমন একটা চাপ সৃষ্টি করছে যে এটাকে মনে করা হচ্ছে যে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একটা অমানবিক কাজ করছেন, তিনি এই কাজটা তাকে বাইরে যেতে দিচ্ছেন না, তাকে মেরে ফেলা হবে এখানেই, এই ধরনের কথা তারা বলছেন। জি, অনেক ধন্যবাদ। আমি একটু শুনবো এটা দিয়ে না, আমি বিএনপি এটা দিয়ে করছি, এবং তারা একটু মজাও পাচ্ছে। আমি এই কথাটা একটু বলে শেষ করতে চাই। তারা হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে আমাদের গণমাধ্যমের খুব সমর্থন পাচ্ছে, টেলিভিশনে এটা এখন বলতে গেলে শীর্ষ খবর হচ্ছে, পত্রিকাগুলো তো বেশ ভালো প্রচার পাচ্ছে, এবং এদিকে আবার সত্য মিথ্যা জানি না, টেলিভিশনগুলো এটাও বলছে, আমাদের গণমাধ্যম, যে তারেক রহমানও নাকি চলে আসবে তার মাকে দেখার জন্য ঢাকায়। এই যে খবরগুলো, এটা কিন্তু এক ধরনের ওই চাপ সৃষ্টি করারই একটা প্রচেষ্টা। কিন্তু এটা তো আসলে আমাদের যদি আইনের কথা বলতে হয় তাহলে আইন মানতে হবে। আরেকটি কথা যেটা বলেছে সরকারের দিক থেকে, আমার মনে হয় যে সেটা একটা পথ। এবং খালেদা যদি মনে করেন যে তিনি যদি দোষী নিজেকে স্বীকার করেন যে হ্যাঁ তিনি দোষটা করেছেন, এই শাস্তি তার হয়েছে, এবং তিনি ক্ষমা চাইতে পারেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, সেটা করে যদি আসে তাহলে তো সেটা একটা আইনি মাধ্যম হয়। তো সেটাও করছেন না, তারা শুধু বলছেন যে প্রধানমন্ত্রীকে মানবিক হতে হবে এবং সেটা দিতে হবে। এই অবস্থায় আপনার যেটাকে রাজনীতি বলা ছাড়া তার অন্য কিছু বলা যায় না, অন্য কিছু নেই তাদের সামনে। এখন এইটাকেই একটা রাজনৈতিক ইস্যু হিসেবে আন্তর্জাতিক ভাবেও কিছুটা সহানুভূতি আদায়ের চেষ্টা চলছে বলে আমি মনে করি। সুভাষ চন্দ্র রায়, একটু এই বিষয়ে যদি আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সরকার করেছে, সেজন্য তো এর আগে তারা বলেছে এই বিষয়ে, কিন্তু এখন তারা যেটি বলছে যে সরকার চাইলে আসলে বিদেশে যাওয়া সম্ভব খালেদা জিয়ার, মানে একটু যৌক্তিকতা, মানে কতটা অযৌক্তিক বলবেন এই জায়গাটাই, আসলে এই দাবি তারা আসলে তুলতে পারে কিনা? জি প্লাবন, সঞ্চালককে কি প্রশ্ন করা যায়? জি অবশ্যই। সঞ্চালককে যদি প্রশ্ন করা যায় তাহলে আমি একটা প্রশ্ন করি। জি প্লিজ। যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে মানবিক দৃষ্টিকোণ থেকে বেগম খালেদা জিয়াকে তিনি জেলখানার বাইরে রেখে তার চিকিৎসার সুযোগ করে দিয়েছেন, বিএনপি কি দলগতভাবে এটি ধন্যবাদ প্রস্তাব দিয়েছে?
আমরা তো গণমাধ্যমে সবকিছু সেই 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 প্রশ্নটি কিন্তু আমি ডক্টর কামরুল হাসানকে করেছিলাম যে প্রধানমন্ত্রী যেটি বলেছেন এবং কারাবন্দী অবস্থায় দণ্ডিত অবস্থায় যে সুযোগ তিনি পাচ্ছেন এরপরও তারা এই দাবি আসলে করতে পারে কিনা সেই প্রশ্ন কিন্তু আমি ডক্টর কামরুল হাসানকে করেছিলাম সেই এই বিবেচনায় জি সেটা আবার আসবো ব্যাখ্যাটি দিয়েছেন, আমি সেটা নিশ্চয়ই আবার তিনি বলবেন, জি আজকে না পরেও আবার বলবেন, এই সুযোগ নিশ্চয়ই আছে। আপনাকে একটা খুব খোলামেলা কথা বলি, জি প্লিজ। যখন তিনি কারাগারে যান 8ই ফেব্রুয়ারি, তখন থেকে শুনছি তার শারীরিক অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এবার গণমাধ্যমে এই কথাগুলো খুব ভালো করে বলা হয়েছে। তা যখন বঙ্গবন্ধু মেডিকেল, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল তখনও শুনেছি, আমরা তো শুনেই আসছি। এখনো পর্যন্ত যে জায়গায় তিনি চিকিৎসা নিচ্ছেন সেখানকার কোন ডাক্তাররা কখনো তার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কোন তথ্য, উদ্বেগজনক তথ্য বাংলাদেশের মানুষকে দেন। যারা বলছেন তারা তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলীয় চিকিৎসক, এবং কোন কোন রাজনৈতিক দলের নেতা, সরকার বিরোধী নেতা বটেই, তারা ওই হসপিটালে তার ডাক্তারদের সাথে কথা বলে কিংবা যাই হোক না কেন এসে বলছেন তার অবস্থা খুব সংকটাজনক। মানে একটু সংকটাপন্ন যেটি তারা বলছেন সেটি কি মানে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন আপনি, মানে শারীরিক অবস্থা খালেদা জিয়া? আমার বিশ্বাস অবিশ্বাসের, এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, আমি বাংলাদেশের প্রেক্ষিতটা আমি বলছি। জি বাংলাদেশের শাহমিজ কিবরিয়ার ছেলে যখন বলেন, শাহমিজ কিবরিয়াকে যখন গোয়াবর্ষণ করা হয়েছিল, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন যে আপনি অন্তত এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকায় আনার ব্যবস্থা কিছু করেন, দয়া করে করেন। তো নেই, বরঞ্চ রাস্তায় ব্যারিকেড তৈরি করে তার রক্তপাত ত্বরান্বিত করেছে। আজহারুল্লাহ মাস্টারকে সিএমএইচে ঢুকতে দেননি, রক্তপাত বন্ধ হলে মৃত্যুর সম্ভাবনা ছিল শূন্য, তার পেটের নিচে গুলি লেগেছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 6 বছর আজকের প্রধানমন্ত্রী দেশে ফিরে আসতে পারেনি বেগম খালেদা জিয়ার স্বামীর কারণে এবং খুনি মোস্তাক গঙ্গের কারণে। ভালো কথা, দেশে ফিরে আসার পরে অনেকগুলো ইতিহাস আছে, যেটা ফরিদ ভাই কিছুটা ইঙ্গিত করেছেন। আমি খুব নির্মমভাবে বলি, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের এলডি ভবনে। কারণ আজকের মানুষগুলো এই কথাগুলো বলেন না, আওয়ামী লীগও বলেন না, বিএনপির লোক তো বলবেই না। খুব খোলামেলা বলি, কন্যা যখন নেতৃবৃন্দকে নিয়ে যখন প্রবেশ করেছেন, প্রবেশের পাশেই বঙ্গবন্ধুর 2 জন খুনি বসিয়ে রেখেছেন একেবারে সোফার উপরে, পার উপরে পা তুলে বসে। কি নিষ্ঠুর আচরণ! আজকে প্রধানমন্ত্রী তার বাবার বাড়িতে ঢুকতে পারেননি, ঢুকতে দেননি খালেদা জিয়ার স্বামী। আমি এখনো বলছি, আপনি তো পরিবেশটা রাখেননি, বিভাজনের রেখা স্পষ্ট করেছেন। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী যে এই সুযোগটি দিয়েছেন, সেটা কি বিএনপির নেতৃবৃন্দরা একবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? একবার তাদের দলগতভাবে একটি অভিনন্দন বার্তা কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? করেননি। এখন পৃথিবীতে কোন দেশে, কোন ইতিহাসে, প্রফেসর কামরুল হাসান তো আমাদের চেয়ে অনেক লেখাপড়া জানা মানুষ, আমি শুনতে চাই এই কথাটি, পৃথিবীর কোন দেশে দণ্ডিত আসামি কারাগারে থাকা অবস্থায় বিদেশে চিকিৎসা গিয়েছেন? বাংলাদেশে 2টো উদাহরণ দেওয়া হয়। একটা হচ্ছে আসাম আব্দুর রাফের, তার জিয়াউর রহমানের শাসন আমলে, সেটা মার্শাল্লাহ গভর্নমেন্টের সময়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় না। আর মোহাম্মদ নাসিম 2008 সালে জুলাই মাসে তাকে বিদেশের চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। হ্যাঁ, স্মরণ করা দরকার সেই জায়গার কি ছিল। তিনি উচ্চ আদালতে আপিল করেছিলেন, উচ্চ আদালত তাকে শাস্তি মওকুফ করেছে, তার জামিন দিয়েছে এবং তার সাথে তাকে বিদেশে যাওয়ার জন্য উচ্চ আদালত রায় দিয়েছে, তাও সেটা ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার সময়। আমি কেন বারবার ভুল তথ্য আমরা সামনে আনছি? এবং তার চিকিৎসা ব্যাপারে এত সংকটাপন্ন, ফরিদ ভাই বললেন যে কথাটি,
তারেক রহমান নাকি দেশে আসবে। আর তারেক রহমান তো দণ্ডিত অপরাধী, পালিয়ে আসেন, ভালো কথা। তার স্ত্রী জোবায়দা রহমান, সেটা ডাক চিকিৎসক, এটা চিকিৎসক এবং খুব ভালো চিকিৎসক, যদিও তিনি সরকারি চাকরি থেকে 14 বছর তিনি বিনা ছুটিতে বিদেশে অবস্থান করছেন। তিনি তার শাশুড়ির এত সংকটের মূল অবস্থা, তার পাশে এসে দাঁড়ান না কেন? অর্থাৎ আপনি আপনার পরিবারের সদস্যদের কথা বলবেন না, কিংবা তারা কোনো দায়িত্ব নেবে না। জিয়াউর রহমানের ছোট ভাই হসপিটালে মাসের পর মাস থেকেছে, বিএনপির একজন নেতৃবৃন্দ তার সঙ্গে তাকে দেখতে যায়নি। নিষ্ঠুর আচরণ তো বিএনপির ভিতরে রয়েছে। বেগম খালেদা জিয়ার ছোট পুত্র এত কিছুর পরও রহমান কোকো যখন মৃত্যু বরণ করেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সান্ত্বনা দিতে তার বাড়িতে গিয়েছিলেন। নিষ্ঠুর আচরণ, তাকে বাড়িতে মধ্যে ঢুকতে দেননি বঙ্গবন্ধুর কন্যাকে। আবেগের পরিবেশ তৈরি করছেন যে বাংলাদেশে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, অতি মানবিক হতে হবে। আর তিনি চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে যেতে চান, স্পষ্ট করেছেন। কি চিকিৎসা? অনলাইনে কিছু .com থেকে কিছু সংবাদ, কিছু ইউটিউবের সংবাদ, কিছু হতবরলা সংবাদ, এগুলো প্রচার করা হচ্ছে। এবার কি আর কর্তৃপক্ষ কি কোনোদিন বলেছে কিংবা ওখানকার ডাক্তারের কোনো অংশ বলেছে যে তার এই চিকিৎসা প্রয়োজন, এখানে চিকিৎসা হচ্ছে না? এমন পর্যন্ত আইনমন্ত্রী বলেছেন যে আপনারা বিদেশ থেকে চিকিৎসক নিয়ে চিকিৎসা করুন। তিনি যে বাসার থেকে যে এবার কে যাচ্ছেন, আসছেন, চিকিৎসা নিচ্ছেন, নেতৃবৃন্দরা দেখা করছেন, কই সরকার তো বাধা দিচ্ছে না। রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি যে সকল কাজেই আওয়ামী লীগের কাছ থেকে এটা মিলিয়ে যদি বলা যায়, আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের সামান্য ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করি। সমস্ত দায় দায়িত্ব বাংলাদেশের বহন করতে হবে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। খুব দুঃখজনক ঘটনা। আপনি যদি এই লন্ডন যেতে চান, সিঙ্গাপুর যেতে চান, কোথায় যেতে চান, সরকারের কাছে তথ্য আছে, নিশ্চিত তথ্য আছে, তার চিকিৎসার খুঁটিনাটি তথ্য আছে। কেননা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। ওখানে ডাক্তারদের সাথে কি আচরণ করেছে এটা আমি আর বললাম না। এমনকি বলা হয়েছিল আপনি সিএমএইচ এর চিকিৎসায় যান, তিনি তাও রাজি হননি। এই সেনানিবাসে তিনি বেড়ে উঠেছেন, এই সেনানিবাসে তিনি প্রধানমন্ত্রী সরকারকালীন সময় তিনি সময় কাটিয়েছেন, পুরোটা সময় সেনানিবাসে থেকেছেন, বাইরে থাকেননি। এমনকি বিরোধী দলের নেত্রী যে বাসভবন 29 মিনিট রোডে, সেখানেও তিনি একটি ডাক্তার কর্মী থাকেননি। অর্থাৎ কথা বললে অনেক কথাগুলো বেঁচে আছে। অতঃপর কামরুল ক্ষমা করে দেওয়া না। জি, ডক্টর কামরুল হাসান প্লিজ। না, আপনি যা বলেছেন সেটি নিশ্চয়ই তথ্য দিয়ে বলেছেন। তো আমি সেটার সাথে একটু যুক্ত করতে চাই। আমি সবগুলো বিষয় জানি তা না। প্রথমত যেটা হচ্ছে যে আমরা যারা কথা বলি, তারা কেউ আসলে চিকিৎসক নেই। আমরা ধরুন এবং খালেদা জিয়ার অসুস্থতা নেই, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো গভীরভাবে অসুস্থ নন তিনি, সেটা বলবার এখতিয়ার অথরিটি আসলে আমিও হই, আমরা এখানে যারা আছি কেউ চিকিৎসক নই। তবে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক এবং বিএনপির মহাসচিব, তার অবস্থা খুব সংকটাপন্ন, সেটা বলার এখতিয়ারও কিন্তু আমাদের নাই। হ্যাঁ, আমি সেটাই বলছি, যে আলোচনাগুলো আসছে আমি বলছি যে মাধ্যমে আমরা শুনেছি সেটা যদি নির্ভরযোগ্য হয়, সেভাবেই আসলে হাইপোথেটিক্যাল জাজমেন্টটা করা হচ্ছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মূলত তার যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির মহাসচিব তারা বহু সংবাদ সম্মেলন করে বলেছে বিদেশের চিকিৎসা প্রয়োজন। এখন আমরা গণমাধ্যমে বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো দেখি, সেই ব্যাপারে যদি আমরা কথা না বলে, যেমন ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং এভার কেয়ার হসপিটাল থেকে যেভাবে তথ্য দিচ্ছে এবং সেটাই বলছে তার ব্যক্তিগত চিকিৎসক বিদেশে চিকিৎসা প্রয়োজন, ওনার তো করোনা হচ্ছে, তাহলে ওনার যে আগের রোগগুলো আমরা সেটা জানি, অনুমান করতে পারি যে এই বয়সে ওনার শরীরটা খারাপ হওয়ারই কথা। আর যে লিভার সিরোসিসের যে প্রসঙ্গটা আসছে, এটা যদি ভিত্তিহীন হয়, এটাও আসলে যদি বিরোধী দলের কেউ বলে, অন্য ঘরানার কেউ বলে, তারাও যদি চিকিৎসক হয় তাহলে ভালো হয়। যেমন ডাক্তার আব্দুল্লাহ, খুব প্রিয় মানুষ আমার, ওদিক থেকে যিনি যারা কথা বলছে, এরকম আমরা কেউ না বলে যদি বলি যে না ওনার এরকম কোনো অসুখ নেই, সেটা একটা সমাধান।
তো আমরা আজকের আলোচনা থেকে আমরা জানতে চাই প্রকৃত অসুস্থতা বিষয়ক তথ্য এক, আর দ্বিতীয়টা হচ্ছে যে একজন আইনজীবী আমি নই, আব্দুল স্যার, আমরা কেউ নই। আব্দুল স্যার, আমার আলোচনার সুবিধার্থে একটি তথ্য দিই। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি যখন চিকিৎসা নিয়েছেন, আপনিও জানেন আমিও জানি, তিনি ওই যে কোন মেডিকেল যে বোর্ডটি ছিল সেই বোর্ডে শুধুমাত্র সরকার সমর্থক ডাক্তার ছিলেন না, তার পছন্দের ডাক্তারও কিন্তু এই বোর্ডে ছিলেন। জি, জি। আপনি অনেকেই ছিলেন। আমি জানি। এগুলো কোনো স্পষ্ট না, আসলে বিষয়টা হচ্ছে কি, এখন তো তারপর দিন অতিবাহিত হয়েছে, আমরা করোনা মহামারী অতিক্রম করেছি। এই বয়সে করোনা হলে শারীরিক অবস্থা কি হতে পারে আমি অনুমান করি ডাক্তাররা সঠিকভাবে বলতে পারবে। তো আমার কমন সেন্স থেকে আমি যেটা বুঝি, ওনার যে শারীরিক অবস্থা সেটা নিশ্চয়ই এই বয়সে করোনার পর ডিটোরেট করতেই পারে। আর লিভার সিরোসিসের ব্যাপারটা যেটা, এটা যদি সঠিক হয়, এটা যাচাই বাছাই করে যদি কোনো সন্দেহ থাকে, সরকার আইনের বিষয়টার পাশাপাশি রোগের যথার্থতা নির্ধারণের জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলে না হলে একটা দুর্ঘটনা ঘটলে যেটা হবে, আমরা সকলেই সাফার করবো। আমরা চাই না এই বয়সের একজন মানুষ, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, শুধুমাত্র আমরা পক্ষ বিপক্ষ এই তর্ক করে এক সময় ক্ষেপণ করে চিকিৎসা বঞ্চিত করা নিশ্চয়ই বিবেচনা প্রসূত হবে না। জি, অনেক ধন্যবাদ। আমি আপনাকে আরেকটি কথা বলি, আর একটি কথা আমরা এই প্রসঙ্গে একটু শেষ করতে চাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি তো বলেছেন ডক্টর কামরুল হাসান। একটি কথা আমি বলতে চাই, না হলে এটা অসম্পূর্ণ থাকে। সেটা হচ্ছে যে এই যে আসমা আব্দুর রবের কথা বলা হচ্ছে, মাহমুদ নাসিরের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই সময় তো ওনারা আসলে কারা দণ্ডিত ছিলেন 7 নভেম্বর 75-এ সেই অভ্যুত্থানের পর মনি সিং থেকে শুরু করে আনোয়ার হোসেন এবং আসমা আব্দুর রব সবাই 10 বছর কারাদণ্ডের জায়গায় কম ভোগ করে 5 বছর করেই বের হয়েছেন। আসমা আব্দুর রব পশ্চিম জার্মানিতে চিকিৎসা করেছেন। এই শুধু এই নজিরগুলো আছে, মোহাম্মদ নাসিমও পেয়েছেন। এখন যে কথাটা বলে আমি শেষ করবো, যেহেতু আপনার সময় নেই, আমি বলেছি আসলে আপনার সাথে একমত দাদা, কিন্তু মার্শাল কিংবা সাধারণ সময় কোনোটাই আসলে জীবন মরণ সংকট যখন তৈরি হয়, আইন জীবনের জন্য সংকট, আমরা আইনকে সেভাবেই আসলে সামনের দিকে নিয়ে যাই, এমনকি সংবিধান। তো সেই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আসলে একটা নজির তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটুকু অগ্রগতি হয়েছে, এতগুলি যেখানে আছেন সেটাকে সাবজেল ঘোষণা করে যদি আইনের কোনো অসুবিধা থাকে সেটাকে জাস্টিফাই করে ওনাকে বিদেশে নিয়ে গেলে সবাইকে মরতে হবে, চিকিৎসা করলেই যে চিরজীবী হবে তা তো নয়। এই যে একটা সুযোগ, এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক শিষ্টাচারের একটা নতুন ভিত্তি স্থাপন হবে। কারণ পৃথিবীটা শেষ হয়ে যাবে না ওনার মৃত্যুতেই, আরো থাকবে বাংলাদেশ। আমরা চাই একটা সুন্দর জায়গায় যাই আমরা। অনেক ধন্যবাদ ডক্টর কামরুল হাসান, অনেকক্ষণ বলেছেন। আমি অনেক ধন্যবাদ। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। ফরিদ হোসেন, আজকে বিশ্ব টেলিভিশন দিবস গেল গত কাল, আসলে আমরা তো আজকে আরেকদিনে পা দিলাম। সেটি হচ্ছে যে এখনকার যে টেলিভিশন আপনি দেখছেন, বাংলাদেশের কথাই বলি, কতটা মানসম্মত বলে আপনার কাছে মনে হয়? কি ধরনের প্রত্যাশা থাকবে টেলিভিশনের কাছে? ঘাটতি কোথায় দেখেন? মানুষকে টেলিভিশন থেকে আস্তে আস্তে বিচ্যুত হচ্ছে বলে আপনার মনে হয় কিনা? যদি বিচ্যুত হয়, কি কারণ? ফরিদ হোসেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? জি, এই ক্ষেত্রে আমার জবাবটা হচ্ছে যে আমাদের একজন দর্শক হিসাবে একটা মিশ্র প্রতিক্রিয়া। আমরা যদি আমাদের ঘরের পাশে পশ্চিম বাংলার টেলিভিশন এবং তাদের মান দেখি, বিশেষত খবরের দিক থেকে যদি আপনি, বা খবর পরিবেশনা এবং সেই ধরনটা, সেদিক থেকে আমরা বাংলাদেশ অনেক বেশি এগিয়ে। আমাদের এই ধরনটা, সেখানে আমি আবার যদি আপনি দিল্লি কথাই ধরেন, সেখান থেকে যে প্রচারগুলো হয় সেখান থেকে আবার আমরা অনেকটুকুই পিছিয়ে। আবার সারা বিশ্বের দিক থেকে আবার অন্যান্য দেশও আমাদের এই সার্কভুক্ত দেশগুলোর অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করি, বাংলাদেশের টেলিভিশনের বিশেষত খবরের দিক থেকে যেটা আমি বলবো, সেটা বৈচিত্র্য, তার এবং তার যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো, কারণ আমাদের টেলিভিশনের ধারার মধ্যে এই জিনিসটা আছে। কিন্তু আমাদের টেলিভিশন খুব দারুণ ভাবে পিছিয়ে আছে। সেটা হচ্ছে যে শুধু খবর দিয়ে বা টক শো দিয়ে তো আর দর্শক জমানো যায় না। সেখানে আরো অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানগুলো আছে, অন্য সৃজনশীল সমস্যা, শুধু বিনোদনই নয়, অন্য অনেক শিক্ষামূলক ব্যবস্থা আছে। এবং আমাদের টেলিভিশনের সেই দিক থেকে খুব দুর্বল। আর আমাদের টেলিভিশনের যেটা একটা বড় দুর্বলতা আমি দেখি, সেটা তারা কখনোই, এটা শুধু আমাদের নয়, আমি মনে করি যে আমাদের ঘরের পাশে প্রতিবেশী দেশগুলোতে এবং অন্যত্র
সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের বলতে গেলে সেটা হচ্ছে যে গ্রামীণ বাংলাদেশ, এবং বাংলাদেশের গ্রামে আমাদের এখনো অধিকাংশ মানুষ বাস করে। সেখানকার খবরগুলো বা সেখানকার মানুষের খবরগুলো যেভাবে আসা প্রয়োজন বা হলে ভালো হতো, বা যেটা আসা দরকার সেইভাবে সেদিকে তো কখনো ধরুন আসেনি। আমাদের টেলিভিশন তো অনেক এগিয়েছে আসলে, আপনি তো এখন আর ঢাকা বেসড টেলিভিশন দেখেন না নিশ্চয়ই, এখন তো তৃণমূলে অনেক বেশি খবর পাওয়া যায়। বাংলাদেশের যে কোনো জায়গায় খবর হলে এখন কিন্তু লাইভে আপনি দেখতে পান। এটি তো একটা বড়, আমি বলছি সেটা খবরের দিক থেকে কিন্তু আমি আগেও বলেছি যে এটা আমরা বেশ এগিয়ে, কিন্তু আমি বলছি যে খবরের বাইরেও কিন্তু কৃষি ক্ষেত্রে অনেকগুলো আমাদের যে প্রোগ্রাম গুলো হয় সেগুলো খুবই উন্নত এবং আকর্ষণীয় হয়। সেগুলো আপনার বাংলাদেশ টেলিভিশনই বলুন এবং অন্যান্য বেসরকারি টেলিভিশন, এই জায়গায় আরো অনেক কাজ করা আছে। অনেক ধন্যবাদ। আমি একটু সুভাষ সিংহ রায় আপনার কাছ থেকে একটু শুনতে চাই, রাজনীতি গণতন্ত্রের জায়গাটায় টেলিভিশন কতটা ভূমিকা রাখতে পারছে বলে মনে হয়, সেই জায়গা থেকে যদি প্রত্যাশার কিছু থাকে আপনার। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স তারা যে আয়োজনটি গতকাল করেছিল, এখানে টেলিভিশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরা সবাই ছিলেন, এবং অনেকগুলো বিষয় কিন্তু উঠেছে। মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী তার বক্তব্যটি আমার কাছে খুবই ভালো একটি বক্তব্য মনে হচ্ছে। জি জি, আমি একটা কথা বলতে চাই, এই যে টেলিভিশন শিল্পের যে বিকাশ, সেটা কিন্তু মূলত বাংলাদেশের রামপুরা যে ভবনটি দেখেন, সেখান থেকে শুরু করে আপনি যাই দেখেন না কেন, বঙ্গবন্ধু এবং পরবর্তীতে 96 সালে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আসার পর থেকে কিন্তু শুরু হয়েছে। আজকে 34টি চ্যানেল কিন্তু কার্যকরী, আজকে 45টি টেলিভিশন লাইসেন্স কিন্তু রয়েছে। একসময় বলা হতো সাহেব বিবি গোলামের বাক্স, এখন আপনার সামনে অনেকগুলো অপশন সামনে তৈরি হয়েছে। শুধু এইটুকু বলবো, যেটা ফরিদার সাথে আমি একটু কিছুটা সুর মিলিয়েই বলছি, আমাদের এখানে গবেষণার মানটা কিন্তু অনেকখানি কমে গেছে সর্বক্ষেত্রে, এবং গণমাধ্যমের বিস্তারের সাথে সাথে এটা যে খুব বেশি জরুরি সে ব্যাপারে আমরা পাল্লা দিয়ে চলতে পারছি কিনা। একটা ছোট্ট বিষয় একটু ইন্টারভিউ করবো সুভাষ সিংহ রায়, সেটি হচ্ছে যে এই যে 45টা টেলিভিশন লাইসেন্স দেওয়া হচ্ছে, এখন 34টা টেলিভিশন, এত টেলিভিশন আসলে দরকার বলে আপনার মনে হয় কিনা বাংলাদেশে? না, দরকার আছে কি নাই এটা তো না, একটু আপনার কাছেই শুনি। আপনার তো একটা নিশ্চয়ই এই জায়গায় পর্যবেক্ষণ আছে। আমি এই টেলিভিশন আপনি যত বেশি ক্ষেত্র উন্মোচিত করবেন, আপনি দেখবেন সেই ক্ষেত্রতে আপনি যদি কর্মক্ষম হন, আপনি যদি কম্পিটেন্সি ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি কর্মসংস্থান থেকে শুরু করে মানুষের বিকাশ সম্ভব। এখন 5 কোটি টেলিভিশন আছে বাংলাদেশের ঘরে, অর্থাৎ এটা কিন্তু একেবারে কম কিছু না। এক সময় তো এটা ভাবা যায়নি। শুধু একটা উদাহরণ দিব, 4 বছর আগে সিএনএন আন্তর্জাতিক টেলিভিশন, যেটা তার একটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা বিজ্ঞাপন ছাপিয়েছিল যে গত বছর আমরা কি কি পারি নাই, মানে আমরা গত বছর যে একটা বছর কাজ করলাম সেই কাজে আমরা কি কি পারি নাই। আমাদের এখানে এই মূল্যায়নটা হওয়া খুব জরুরি। এবং ইলিনয় ইউনিভার্সিটিতে আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সন্তানকে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যায় উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য। সেই ইলিনয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর একটা নির্দিষ্ট সময় সমস্ত গণমাধ্যমদের একত্রিত করেন, এবং সেখানে তারা প্রতি বছরের কি কার্যক্রম, আগামীতে কি কার্যক্রম, এই ব্যাপারে কিন্তু তাদের পাঠচক্র হয়, সেখানে সেমিনার হয়, সেই কাজগুলো করে। আমাদের এখন সময় এসেছে সরকার যে বিশ্ববিদ্যালয়গুলো, তার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় গণমাধ্যমের নিয়ে পড়াশোনা করানো হচ্ছে, টেলিভিশন ডিপার্টমেন্ট হয়েছে, অনেক বিস্তৃত হয়েছে। এগুলো অনেক গুছিয়ে আরো বেশি সক্ষমতা তৈরি করবার জন্য আমাদের মনোনিবেশ করতে হবে। অর্থাৎ শুধু সংবাদ নয়, সংবাদের যে ভিতরের তথ্যগুলি এবং মানুষকে বিনোদনের যে অনাবিল আনন্দের মধ্যে রাখা, সেটা একটা গুরুত্বপূর্ণ। আর ইনোভেটিভ আইডিয়াটা খুব বেশি জরুরি। অনেক ধন্যবাদ। আমরা আশা করি নিশ্চয়ই টেলিভিশন আরো বেশি টেকসই হবে, একই সঙ্গে পেশার জায়গাটাও নিশ্চয়ই আমরা টেকসই পেশা হিসেবে দেখতে চাই সামনে টেলিভিশনকে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ফরিদ হোসেন, সুভাষ সিংহ রায়, ডক্টর কামরুল হাসান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজ রুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন।